হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএস ইআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে। সকলকে গুড ইভিনিং, সকলকে শুভ বৈকাল। শুরু করছি আরও একটা গুরুত্বপূর্ণ সেশন আজকে স্ট্যাটিক জিকের 1000+ প্রশ্নোত্তর সিরিজে। আজকে আমাদের টপিক অফ ডিসকাশন হচ্ছে ভারতের প্রতিবেশী কিছু গুরুত্বপূর্ণ দেশ। কি কি দেশ রয়েছে, কোন কোন দেশের কথা আমরা এখানে আলোচনা করব, কি কি আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সবকিছু ডিসকাশন করব এই ক্লাসের মাধ্যমে। তো সকলের প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ক্লাসের সঙ্গে জুড়ে থাকতে একদমই ভুলো না। তো চলো এক এক করে স্টার্ট করা যাক, এক এক করে শুরু করা যাক। আজকে যারা যারা ক্লাসে রয়েছে ক্লাসটিকে কিন্তু অতি অবশ্যই করে লাইক করে ফেলো, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, এবং যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছে চ্যানেলটিকে অতি অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের এই সেশনটি। তো ঝটাপট করে ক্লাসটিকে শেয়ার করে দেবে। প্রথম প্রশ্ন তোমাদের সকলের স্ক্রিনে কিন্তু চলে এসেছে। বলা হয়েছে যে ভারত কোন প্রতিবেশী দেশের সাথে সবচেয়ে দীর্ঘতম স্থল সীমান্ত ভাগ করে? স্থল সীমান্ত অর্থাৎ আমাদের বলতে পারো যে ল্যান্ড বর্ডার ভাগ করে নেয় কোন দেশ? পাকিস্তান, চীন, বাংলাদেশ, নেপাল। With which neighboring country does the India share the longest land border? অপশন পাকিস্তান, চীন, থাকছে বাংলাদেশ এবং থাকছে নেপাল। সকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু আনসারটি আমাকে জানিয়ে দেবে। এবং যারা ক্লাসে রয়েছো, যারা এখনো পর্যন্ত ক্লাসটিকে লাইক করোনি, চট জলদি করে ক্লাসটিকে লাইক কিন্তু করে ফেলো। অর্থাৎ ক্লাসের যে অ্যাটেন্ডেন্স এই ক্লাসের অ্যাটেন্ডেন্সটি কিন্তু অতি অবশ্যই করে মার্ক করতে একদমই ভুলো না। ক্লাসের অ্যাটেন্ডেন্সটিকে অতি অবশ্যই করে কিন্তু মার্ক করে ফেলো। যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো। ওকে, চলো সঠিক উত্তর ডেফিনেটলি বাংলাদেশ। বাংলাদেশ প্রায় অ্যাপ্রক্সিমেটলি 4097 কিলোমিটার হয়ে যাচ্ছে আমাদের। 4097 কিলোমিটার কিন্তু হয়ে যাচ্ছে আমাদের টোটাল লেন্থ বলতে পারো। ঠিক আছে, নেক্সট। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2। ভারত কোন প্রতিবেশী দেশের সাথে সবচেয়ে ছোট স্থল সীমান্ত ভাগ করে? ভারতবর্ষ কোন প্রতিবেশী দেশের সঙ্গে সবথেকে ছোট স্থল সীমান্ত ভাগ করে নেয়? অপশন নেপাল, ভুটান, আফগানিস্তান, মায়ানমার। প্রশ্ন তোমাদের বলা হয়েছে ভারতবর্ষ কোন প্রতিবেশী দেশের সাথে সবচেয়ে ছোট স্থল সীমান্ত ভাগ করে নেয়? অপশন নেপাল, ভুটান, আফগানিস্তান না মায়ানমার। কি হতে পারে আনসার? সকলে কমেন্ট সেকশনে আনসারটি করে জানাবে। দেখো তোমাদের এই যে স্ট্যাটিক জিকের প্রশ্ন ডিসকাশন আমরা করছি, এই স্ট্যাটিক জিকের প্রশ্ন কিন্তু তোমাদের প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সেটা জানো, সেটা একদমই WBSSCর ক্ষেত্রে ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেটা স্টাফ সিলেকশন কমিশনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, সেটা আমাদের যে সেন্ট্রাল এসএসসি সেই সেন্ট্রাল এসএসসির সঙ্গে আমাদের রিলেটেড। ঠিক আছে, আমাদের আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের সঙ্গে আমাদের জড়িত। প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায়। তো একদমই তার জন্য স্ট্যাটিক জিকে কিন্তু লেখা রয়েছে। ওকে, সঠিক উত্তর ডেফিনেটলি আফগানিস্তান, অপশন নাম্বার সি, দ্যাট ইজ মাত্র 106 কিলোমিটার আমাদের এই সীমান্ত ভাগ করে নিচ্ছে ভারতবর্ষ, যা POK অর্থাৎ পাক অকুপাইড কাশ্মীর এর অংশ। ঠিক আছে, এবং সেটাই হচ্ছে ভারতের সব থেকে ছোট স্থল সীমান্ত। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3। ভারত ও চীনকে বিভক্তকারী সীমান্ত রেখার নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য বাউন্ডারি লাইন সেপারেটিং ইন্ডিয়া অ্যান্ড চায়না? ডুরান্ড লাইন, র্যাডক্লিফ লাইন, ম্যাকমোহন লাইন, লাইন অফ কন্ট্রোল। ভারত ও চীনকে বিভক্তকারী সীমান্ত রেখার নাম কি? ডুরান্ড লাইন, র্যাডক্লিফ লাইন, ম্যাকমোহন লাইন না থাকছে লাইন অফ কন্ট্রোল। ভারত ও চীনের এখানে বিভক্তকারী সীমান্ত রেখার কথা বলা হয়েছে। ভারত ও চীনের বিভক্তকারী সীমান্ত রেখা বলতে আমরা অবশ্যই করে ম্যাকমোহন লাইনকেই বলে থাকি, তাই না? ম্যাকমোহন লাইনকেই বলে থাকি। তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে এই যে র্যাডক্লিফ লাইন, এই র্যাডক্লিফ লাইন কোন কোন দেশের মধ্যে রয়েছে? র্যাডক্লিফ লাইন কোন কোন দেশের সীমান্ত হিসেবে কাজ করে সেটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। এবং ডুরান্ড লাইনটাও আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে কোন কোন দেশের মধ্যে আমরা এই ডুরান্ড লাইন অবজার্ভ করতে পারি। ঠিক আছে, পরবর্তী আমরা প্রশ্নে চলে আসবো।
কোশ্চেন নাম্বার হয়ে যাচ্ছে 4, নিম্নলিখিত কোন রাজ্যটি চীন, নেপাল এবং ভুটান এই তিনটি দেশের সাথে সীমান্ত ভাগ করে? Which of the following Indian states share borders with all three countries? অপশনস উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, সিকিম, না থাকছে অরুণাচল প্রদেশ। বলা হয়েছে নিম্নলিখিত কোন রাজ্যটি চীন, নেপাল এবং ভুটান এই তিনটি দেশের সাথে সীমান্ত ভাগ করে নেয়? বলো, সকলে কমেন্ট সেকশনে আনসারটি করে আমাকে জানাবে, এভরিওয়ান। ডেফিনেটলি অপশন নাম্বার বি, দ্যাট ইজ পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল, যেটা কিনা আমাদের এই তিনটি দেশের সঙ্গে তার বাউন্ডারি শেয়ার করছে। সিকিমের যদি কথা বলা হয় তাহলে সিকিম, পূর্বে ভুটান, থাকছে আমাদের উত্তরে চীন এবং পশ্চিমে নেপাল। একটু ভুল বলছি, 1 মিনিট। চীন, নেপাল, ভুটান, না 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 না, এটা পশ্চিমবঙ্গ হবে না, এটা তোমাদের আনসার হবে সিকিম। ঠিক আছে, এটা তোমাদের আনসার হবে সিকিম। পশ্চিমবঙ্গ কেন হতে যাবে? অপশন নাম্বার বি একদমই রং আনসার। ঠিক আছে, আমাদের অপশন সি কারেক্ট আনসার, সিকিম। সিকিম রাজ্য, কারণ সিকিমের যদি আমরা পূর্বের কথা বলি তাহলে সিকিম এক জায়গায়, সিকিমের পূর্বে হচ্ছে আমাদের ভুটান, পশ্চিমে হচ্ছে নেপাল, পূর্বে ভুটান, তার পাশেই তো নেপাল, মানে পশ্চিমে নেপাল। আর যদি আমরা উত্তরের কথা বলি, উত্তরে হয়ে যাচ্ছে ডেফিনেটলি চীন, যেটাকে আমরা তিব্বত নামে জানি। সো ডেফিনেটলি অপশন নাম্বার সি কারেক্ট আনসার, নট ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গ একদমই নয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ভারত ও পাকিস্তানকে বিভক্তকারী সীমান্ত রেখাটির নাম কি? ভারত ও পাকিস্তানকে বিভক্তকারী সীমান্ত রেখার নামটি কি? লাইন অফ কন্ট্রোল, ডুরান্ড লাইন, থাকছে র্যাডক্লিফ লাইন এবং থাকছে ম্যাকমোহন লাইন। প্রথমত আমরা ম্যাকমোহন লাইন কিছুক্ষণ আগেই দেখে নিলাম, তো এটা আগেই কেটে গেল। ভারত ও চায়নার মধ্যে রয়েছে আমাদের ম্যাকমোহন লাইন। তাহলে পড়ে রইল আমাদের তিনটে অপশন। ঠিক আছে, তিনটে অপশনের মধ্যে লাইন অফ কন্ট্রোল পাকিস্তানের সাথে, ডুরান্ড লাইন আর র্যাডক্লিফ লাইন। ডেফিনেটলি অপশন নাম্বার সি, অর্থাৎ র্যাডক্লিফ লাইন বা র্যাডক্লিফ রেখা। এই র্যাডক্লিফ রেখা যেটা কিনা আমাদের ভারত ও পাকিস্তানের মধ্যে আমাদের সীমান্তকারী। ঠিক আছে, লাইন অফ কন্ট্রোল, এই লাইন অফ কন্ট্রোল এটা আমাদের কোন কোন দেশের সীমান্ত হিসেবে কাজ করে তোমরা আমাকে সকলে কমেন্ট করে জানাবে। কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, কমেন্ট সেকশনে কমেন্ট করে ডেফিনেটলি জানাবে। ওকে, পরবর্তী প্রশ্ন, ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী? ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী? মানে এই যদি আমাদের ইন্ডিয়া হয়, এখানে হয়ে যাচ্ছে আমাদের শ্রীলঙ্কা, তো এই জায়গাটিকে একটা নাম বলা হয়, এটা একটা প্রণালী। এই প্রণালীটির নাম কি? এই স্ট্রেটটির নাম কি? এই স্ট্রেটটিকে আমরা কি বলতে পারি? আন্দামান স্ট্রেট, 10 ডিগ্রি চ্যানেল, পাক স্ট্রেট, না থাকছে আমাদের সুন্দরবন স্ট্রেট। প্রথমত সুন্দরবন স্ট্রেট বলে কিছু অ্যাজ হয় না। ঠিক আছে, পরে রয়েছে আমাদের কাছে এবিসি। আন্দামান স্ট্রেট বলেও কিছু হয় না। পরে রয়েছে দুটি, 10 ডিগ্রি চ্যানেল এবং থাকছে আমাদের পাক স্ট্রেট। তো ডেফিনেটলি পক প্রণালী বা পাক স্ট্রেট ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার, পাক স্ট্রেট বা পক প্রণালী কারেক্ট আনসার। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে সকলে অ্যাজ আ হোমওয়ার্ক যে এই যে 10 ডিগ্রি চ্যানেল, এই 10 ডিগ্রি চ্যানেল আন্দামানের সাথে, 10 ডিগ্রি চ্যানেল আন্দামানের সাথে আর কাকে বাইফার্কেট করে? 10 ডিগ্রি চ্যানেল আন্দামানের সাথে আর কাকে, মানে আর কার মধ্যে এই সীমান্ত আমরা অবজার্ভ করতে পারি, সেটা অবশ্যই করে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। কমেন্ট সেকশনে কমেন্ট করতে কিন্তু ভুলো না অ্যাজ আ হোমওয়ার্ক আনসার। ওকে, একদম। তো এই যে পাক স্ট্রেট বা পক প্রণালীর পরে আমরা যে শ্রীলঙ্কাকে অবজার্ভ করতে পারি, এই শ্রীলঙ্কাকে বলা হয়ে থাকে কি? শ্রীলঙ্কাকে বলা হয় টিয়ার ড্রপস অফ ইন্ডিয়া। শ্রীলঙ্কাকে বলা হয়ে থাকে টিয়ার ড্রপ অফ ইন্ডিয়া। টিয়ার ড্রপ অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে। ক্লিয়ার, পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 7, নিম্নলিখিত কোন রাজ্যটি মায়ানমারের সাথে সীমান্ত ভাগ করে না? নিম্নলিখিত কোন রাজ্যটি মায়ানমারের সাথে কোনো সীমান্ত ভাগ করে না? নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, মণিপুর। নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম এবং মণিপুর। কি হবে আনসার? বলো। ডেফিনেটলি অপশন নাম্বার বি, অর্থাৎ মেঘালয়। কারণ এখানে বলা হয়েছে ভাগ করে না,
নয়। এই দেখো, এই যে নয় বা না, নট, এই বিষয়গুলো কিন্তু ভালো করে তোমরা চোখে রাখবে, ঠিক আছে? কারণ এই বিষয়গুলো আমরা ওভারলুক করে চলে যাই, যার জন্য পরীক্ষা প্রশ্ন কিন্তু কিন্তু আমাদের ভুল হয়ে যায়, ঠিক আছে? যাতে না হয় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। সো মেঘালয় কারেক্ট আনসার। যদি আমরা মায়ানমারের কথা বলি, তাহলে মায়ানমারের সাথে ভারতের যে 4টি রাজ্য সীমান্ত ভাগ করে, তার সেগুলো কি কি? সেগুলো হয়ে যাচ্ছে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, থাকছে মণিপুর এবং থাকছে মিজোরাম। মেঘালয় একদমই কিন্তু কোনো রকমের সীমান্ত ভাগ করছে না মায়ানমারের সাথে, ঠিক আছে? অরুণা মামি, ঠিক আছে? মনে রাখবে এটা কিভাবে, অরু না মা মি, ঠিক আছে? অরু থেকে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড থেকে না, মা থেকে মণিপুর, মি থেকে মিজোরাম, হয়ে গেল। একটা ট্রিক আকারে এটা মনে রাখতে পারো, ট্রিক আকারে, ট্রিক আকারে কিন্তু অবশ্যই করে মনে রাখতে পারো এটা, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন। ভারতের কোন প্রতিবেশী দেশটির নাম তার ভূমিতে প্রচুর পরিমাণ জল থাকা থেকে উদ্ভূত? which of India's neighboring countries derives its name from having the much water in the land? অপশন পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, মালদ্বীপ। পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, মালদ্বীপ, কি হবে আনসার? আনসারটা করবে সকলে কমেন্ট সেকশনে। যারা যারা এখনো পর্যন্ত ক্লাসটিকে লাইক করনি, অবশ্যই করে ক্লাসটিকে লাইক করে ফেলো, অর্থাৎ ক্লাসের অ্যাটেন্ডেন্সটিকে মার্ক করতে একদমই ভুলো না। চট জলদি করে ক্লাসের যে অ্যাটেন্ডেন্স এটাকে মার্ক করে ফেলো, ঠিক আছে? বলো, মাচ ওয়াটার ইন দ্য ল্যান্ড, ডেফিনেটলি অপশন নাম্বার আমাদের ডি কারেক্ট আনসার, অর্থাৎ মলদ্বীপস বা মালদ্বীপ, ঠিক আছে? মাচ ওয়াটার ইন দ্য ল্যান্ড আমরা মালদ্বীপকে কিন্তু বলে থাকি, ঠিক আছে? চলো পরবর্তী আমরা প্রশ্নে চলে আসছি, মানে কোশ্চেন নাম্বার 9। ভারতের কোন রাজ্যটি নেপাল, ভুটান এবং বাংলাদেশের সাথে সীমান্ত ভাগ করে? which Indian state share its the border with the Nepal, Bhutan and Bangladesh? নেপাল, ভুটান এবং বাংলাদেশ, নেপাল, ভুটান এবং বাংলাদেশের সঙ্গে মানে বাউন্ডারি শেয়ার করছে কে? অবভিয়াসলি আমাদের পশ্চিমবঙ্গ। আমাদের পশ্চিমবঙ্গ বাউন্ডারি শেয়ার করছে, কারণ পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের নেপালের শেয়ার রয়েছে, পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের ভুটানের শেয়ার রয়েছে। বাট পশ্চিমবঙ্গের সঙ্গে কিন্তু আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে পশ্চিমবঙ্গের সঙ্গে কিন্তু কোনো রকমের আমাদের চীন বা তিব্বতের কোনো সম্পর্ক নেই, কোনো রকমের লিঙ্ক আপই নেই, কিন্তু বাংলাদেশের রয়েছে। এক্ষেত্রে একটা কথা মনে রাখবে যে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম বর্ডার কিন্তু রয়েছে, বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম বর্ডার কিন্তু রয়েছে, ম্যাক্সিমাম বর্ডার কিন্তু পশ্চিমবঙ্গের রয়েছে, ঠিক আছে? তাহলে পশ্চিমবঙ্গ নেপালের উত্তর পশ্চিমে, ভুটান উত্তর পূর্বে এবং বাংলাদেশ পূর্বের সাথে কিন্তু সীমান্ত ভাগ করে নেয়। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার হয়ে যাচ্ছে 10। বলা হয়েছে মায়ানমারের সাথে ভারতের আন্তর্জাতিক সীমান্তের নাম কি? মায়ানমারের সাথে ভারতের যে আন্তর্জাতিক সীমান্ত তার নামটি কি? ইন্দো মায়ানমার বর্ডার, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, প্যান্থার লাইন, থাকছে আমাদের ডুরান্ড লাইন। মায়ানমারের সাথে ভারতের যে আন্তর্জাতিক সীমান্ত তার নামটি কি? তার নামটি হচ্ছে অবশ্যই করে ইন্দো মায়ানমার বর্ডার, ইন্দো মায়ানমার বর্ডার, অপশন নাম্বার এ সঠিক উত্তর। ওকে, তো এই যে ইন্দো মায়ানমার বর্ডার, যাকে আমরা IMB বলে থাকি, এই ইন্দো মায়ানমার বর্ডার হলো যা ভারত এবং মায়ানমারের মধ্যে আনুষ্ঠানিক স্থল সীমান্ত, ঠিক আছে? পরবর্তী আমরা প্রশ্নে চলে আসবো, তার আগে তোমাদের বলে রাখি তোমাদের জন্য কিন্তু শুরু হতে চলেছে আগামীকাল থেকে নবজাগরণ ব্যাচ, ক্লিয়ার? যেখানে অলরেডি কিন্তু প্রচুর স্টুডেন্ট এনরোল করে ফেলেছে। যারা এখনো পর্যন্ত এনরোলমেন্ট করোনি, চট জলদি করে কিন্তু এনরোল করে ফেলো, কারণ আগামীকাল থেকে তোমাদের নতুন ব্যাচে নতুন সিলেবাস অনুযায়ী ক্লাস শুরু হতে চলেছে, ঠিক আছে? যারা এনরোল করোনি এখনো, চট জলদি করে 8240968588 এই যে নাম্বারটি বললাম, এই নাম্বারে কল করে অ্যাডমিশন নিতে পারো যারা যারা এখনো পর্যন্ত নাওনি, ক্লিয়ার? যেটা তোমরা দেখতেই পাচ্ছ কারা কারা ক্লাস নেবেন। আমি থাকছি তোমাদের সঙ্গে জেনারেল অ্যাওয়ারনেস নিয়ে, রিজনিং থাকছেন অর্ণব স্যার, ইংলিশের জন্য থাকছেন বিজয় স্যার, কম্পিউটারের জন্য থাকছেন স্নেহা ম্যাম, ম্যাথামেটিক্সের জন্য থাকছেন সৌরভ স্যার, এবং অবশ্যই করে ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়ে থাকছেন কিন্তু সুস্মিতা ম্যাম। এছাড়াও আরও অনেক ক্লাসে থাকছেই। তো তোমরা যারা যারা এখনো পর্যন্ত যুক্ত হওনি, অবশ্যই করে কিন্তু যুক্ত হয়ে যাও। একদম ডিটেলড
কনসেপচুয়াল ক্লাস করার জন্য, ঠিক আছে। আর এই যে ক্লাসগুলো থাকছে এই ক্লাসগুলো তোমাদের তো আমাদের প্র্যাকটিস সেশন, এগুলো হচ্ছে ফর প্র্যাকটিস, বাট প্র্যাকটিস করার আগে কিন্তু আগে আমাদের ভিতটা দরকার। তো সেই ভিতটাকে মজবুত করতে অবশ্যই করে তোমাদের কোনো একটা কিন্তু ফাউন্ডেশন দরকার। তো সেই ফাউন্ডেশনের জন্যই হচ্ছে আমাদের নবজাগরণ ব্যাচ, নতুন ব্যাচে নতুন আমাদের সিলেবাস এবং নতুন প্যাটার্ন ফলো করে কিন্তু ক্লাস হয়ে থাকবে, ঠিক আছে। এবং সেটা আগামীকাল অর্থাৎ 26শে নভেম্বর থেকে শুরু হতে চলেছে। তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন থেকেও পারচেস করতে পারো, তার জন্য তোমাদের যে বিএসএস এআই কম্পিটিটিভ অ্যাপটি রয়েছে প্লে স্টোরে, সেটাকে তোমরা ডাউনলোড করে ফেলো। দেন তোমরা রেজিস্টার করো, ফোন নাম্বারটা দেবে, সেন্ড ওটিপি করবে, ওটিপি ভেরিফিকেশন করে রেজিস্ট্রেশন করার পরেই তোমরা কিন্তু যে পেড কোর্স, এই পেড কোর্সে তোমরা যুক্ত হতে পারো, কারণ এই পেড কোর্সের মাধ্যমেই তোমরা কিন্তু সমস্ত ক্লাসেসগুলো পেয়ে যাবে। তো যারা যারা তোমরা চাইছো অ্যাপ্লিকেশন থেকে পারচেস করতে, একদম স্টেপ বাই স্টেপ তোমাদের দেওয়াই রয়েছে, দেখে নিতে পারো। এইভাবে তোমরা কিন্তু ডাউনলোড করে পড়তে পারো। ক্লিয়ার? ব্যাচ অ্যাডমিশন নিতে পারো। যদি কোনো ইস্যু হয়, যে নাম্বারটি শেয়ার করলাম এই নাম্বারে একটা আমাদের কল করে নিতে পারো, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 11, বলা হয়েছে চীনের রাজধানী বেইজিং এর পূর্বের দেশটির প্রধান প্রশাসনিক কেন্দ্র কোনটি ছিল? চীনের রাজধানী বেইজিং এর পূর্বে দেশটির প্রধান প্রশাসনিক কেন্দ্র কোনটি ছিল? সাংহাই, নানজিং, উহান থাকছে আমাদের গুয়াংজু। বলা হয়েছে চীনের রাজধানী বেইজিং এর পূর্বে দেশটির প্রধান প্রশাসনিক কেন্দ্র কোনটি ছিল? অপশন সাংহাই, থাকছে নানজিং, উহান এবং থাকছে আমাদের গুয়াংজু। ডেফিনেটলি নানজিং, অপশন নাম্বার বি কারেক্ট আনসার। নানজিং, অপশন নাম্বার বি শুড বি দ্য কারেক্ট আনসার। তো এই যে বেইজিং, যেটা 1949 সাল থেকে চীনের রাজধানী হয়, বেইজিং মূলত 1949 সাল থেকে চীনের রাজধানী হয়েছে, কিন্তু তার আগে অর্থাৎ 1928 সাল থেকে নানজিং চীনের রাজধানী ছিল। 1928 সাল থেকে নানজিং ছিল চীনের রাজধানী, কিন্তু বর্তমানে 1949 সাল থেকে চীনের রাজধানী হয়েছে কিন্তু বেইজিং। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, ভুটানের মুদ্রার নামটি কি? ভুটানের মুদ্রার নামটি কি বলো? ভুটানের মুদ্রার নামটি কি? টাকা, রিঙ্গিট, নালট্রাম না থাকছে কিয়ত? ভুটানের মুদ্রার নামটি কি? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কারেন্সি অফ ভুটান? টাকা, রিঙ্গিট, নালট্রাম না থাকছে কিয়ত? ডেফিনেটলি অপশন নাম্বার আমাদের সি কারেক্ট আনসার, নালট্রাম। নালট্রাম সঠিক উত্তর। ওকে, তো আর এই যে নালট্রাম, যেটা কিনা আমরা ভুটানের সরকারি মুদ্রা নামে জানি, যা ভারতীয় রুপির সাথে একদমই সমতুল্য, ঠিক আছে। ভারতীয় যে রুপি, সেই ভারতীয় রুপির সঙ্গে কিন্তু একদমই সমতুল্য বলতে পারো। ক্লিয়ার? পরবর্তী আমরা প্রশ্নে চলে আসছি, কোশ্চেন নাম্বার 13। নেপালের আমাদের রাজধানী কাঠমান্ডুতে, কাঠমান্ডু কোন নদীর তীরে অবস্থিত? নেপালের রাজধানী কাঠমান্ডু, এটি আমাদের কোন নদীর তীরে অবস্থিত বলো? আচ্ছা, তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যারা যারা এখনো পর্যন্ত নাওনি বা নিতে পারোনি, তোমাদের আরো একবার সুযোগ দেওয়া হচ্ছে, অবশ্যই করে তোমরা কিন্তু নিয়ে নিতে পারো, কারণ তোমাদের জন্য এখনো পর্যন্ত কিন্তু অফারটা স্টিল রয়েছে। ক্লিয়ার? এখানে তোমাদের কিন্তু স্পেসিফিক সাবজেক্ট ওয়াইজ যে ফ্যাকাল্টিজ রয়েছেন, সেই স্পেসিফিক সাবজেক্ট ওয়াইজ ফ্যাকাল্টিজদের দ্বারাই কিন্তু ক্লাস হয়ে থাকবে। এরকম নয় যে তোমাদের যে একজন হিস্ট্রি পড়াচ্ছে বা হিস্ট্রি পড়াচ্ছেন তিনি আমাদের ন্যাশনাল এডুকেশনাল পলিসি পড়াচ্ছেন, ঠিক আছে, আবার যিনি বাংলা পড়াচ্ছেন তিনি চলে গেলেন আবার ইংলিশের ক্ষেত্রে, না, একদমই নয়, এরকম কোনো ব্যাপার নেই। যিনি সাবজেক্ট এক্সপার্টাইজ, যিনি সাবজেক্টের আমাদের এক্সপার্ট, সেই সাবজেক্টের এক্সপার্ট ফ্যাকাল্টিজদের দ্বারাই তোমরা কিন্তু প্রত্যেকটা ক্লাস পেয়ে যাবে, প্রত্যেকটা ক্লাস করতে পারবে, যেটা তোমরা যারা যারা তোমরা অলরেডি পেড ব্যাচে রয়েছে তারা তারা তোমরা জানোই, ঠিক আছে। তো অবশ্যই করে যারা যারা নিতে পারোনি বা এখনো পর্যন্ত, চট জলদি করে কিন্তু নিয়ে নিতে পারো, কারণ এখানে ওই এই ডুপ্লিকেসি বিষয়টা কিন্তু একদমই নেই, ঠিক আছে। চলো, ডেফিনেটলি আমাদের বাগমতী নদীর তীরে অবস্থিত আমাদের নেপালের কাঠমান্ডু শহরটি, রাইট। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 4। আফগানিস্তানের বর্তমান রাজধানী কোনটি? আফগানিস্তানের বর্তমান রাজধানী কোনটি বলো? কান্দাহার, হেরাত, কাবুল না থাকছে মাজার ই শরীফ? আফগানিস্তানের বর্তমান রাজধানী কোনটি? আফগানিস্তানের বর্তমান রাজধানী কোনটি বলো? ডেফিনেটলি কাবুল ইজ দ্য কারেক্ট আনসার। ডেফিনেটলি কাবুল ইজ দ্য কারেক্ট আনসার।
ঠিক আছে, তো এই যে কাবুল, এটা আফগানিস্তানের বৃহত্তম শহরও বলতে পারো এবং রাজধানীও বলতে পারো। ঠিক আছে, তোমরা আমাকে সকলে বলবে যে আফগানিস্তানের কারেন্সি কোনটি? আফগানিস্তানের মুদ্রা কোনটি বলো? অবশ্যই করে কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন। কোশ্চেন নাম্বার 15 বলা হয়েছে মায়ানমারের পার্লামেন্টের নাম কি বলো? মায়ানমারের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টের নাম কি? ন্যাশনাল অ্যাসেম্বলি, দিউমা, থাকছে আমাদের পিডুংসা হলুটাও, থাকছে আমাদের পার্লামেন্ট। বলা হয়েছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পার্লামেন্ট অফ মায়ানমার? ন্যাশনাল অ্যাসেম্বলি, দিউমা, থাকছে আমাদের পিডাংসু হলুটাও, থাকছে আমাদের পার্লামেন্ট। সকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে আনসারটি আমাকে জানাবে। রাইট আনসার ডেফিনেটলি অপশন নাম্বার সি, দ্যাট ইজ হয়ে যাচ্ছে আমাদের পিডাংসু হলুটাও। অপশন নাম্বার সি শুড বি দ্য কারেক্ট আনসার। ভালো কথা। আচ্ছা, এই যে মায়ানমারের কথা বলছি, মায়ানমারের পূর্বতম নাম কি বলো? সেটা অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবে। মায়ানমারের যে পূর্বতম নাম বা আগের নাম, তার আগের নামটি কি? মায়ানমারের ডেফিনেটলি কমেন্ট করে জানাবে। নেক্সট প্রশ্ন, বাংলাদেশের রাজধানী ঢাকা মূলত কোন নদীর তীরে অবস্থিত বলতো? এবং সেখানে মুদ্রা হিসেবে কি চলে? সেখানে মুদ্রা হিসেবে কি চলে সেটাই তোমরা আমাকে জানিয়ে দেবে। মুদ্রা হিসেবে কি চলে সেটা অবশ্যই করে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। এবং তার পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সে বাংলাদেশ কেন এখনো আমাদের সকলের সামনে রয়েছে, কেন, সেই কেনর উত্তরটা কিন্তু আমি সকলের কাছ থেকে জানতে চাই। অবশ্যই তোমরা তোমাদের ভ্যালুয়েবল ফিডব্যাক জানাবে কমেন্ট করে। বাংলাদেশের রাজধানী যে ঢাকা, সেটা ডেফিনেটলি আমাদের যে বুড়িগঙ্গা, সেই বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। আর মুদ্রা স্বরূপ কি চলে এখানে? মুদ্রা স্বরূপ কিন্তু চলে আমাদের এখানে টাকা। ঠিক আছে, টাকা। তোমাদের কাছে আমার হোমওয়ার্ক থাকছে এই প্রশ্নের সঙ্গেই, যে এখানে কোন ধরনের সম্প্রদায় সব থেকে বেশি পরিমাণে আমরা অবজার্ভ করি? কোন ধরনের সম্প্রদায়, কোন ধরনের সম্প্রদায় সব থেকে বেশি পরিমাণে দেখা যায়? কোন ধরনের সম্প্রদায় বেশি? ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন। কোশ্চেন নাম্বার 17, মালদ্বীপের মুদ্রার নাম কি? মালদ্বীপ বা মলদ্বীপসের কারেন্সির নাম কি? দিনার, রুপি, রিঙ্গিত না রুফিয়া? মালদ্বীপের মুদ্রার নাম কি? দিনার, রুপি, রিঙ্গিত না থাকছে রুফিয়া? কি হতে পারে আনসার? ডেফিনেটলি অপশন নাম্বার ডি, অর্থাৎ রুফিয়া শুড বি দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 18, শ্রীলঙ্কার দুটি রাজধানী কি কি? কলম্বো এবং জাফনা, ক্যান্ডি এবং অনুরাধাপুর, কলম্বো এবং শ্রী জয়বর্ধনে পুরাকোট্টে, না থাকছে ডাম্বুলা এবং ক্যান্ডি? প্রথমত আমাদের কলম্বো তো অবশ্যই করে থাকছে শ্রীলঙ্কার রাজধানী হিসেবে। তাহলে কলম্বো কোথায় কোথায় নেই দেখি? কলম্বো আমাদের অপশন নাম্বার বিতে নেই, কলম্বো অপশন নাম্বার ডিতে নেই, আগেই কেটে গেল। ঠিক আছে, তাহলে বাকি রইলো দুটো অপশন, এ এবং সি। তাহলে এ এবং সি এর মধ্যে জাফনা, জাফনার সঙ্গে তো আমরা কোনো শ্রীলঙ্কার কোনো রিলেশনশিপ পাচ্ছেই না। তাহলে পড়ে রইলো কি? পড়ে রইলো অপশন নাম্বার সি, দ্যাট ইজ কলম্বো এবং শ্রী জয়বর্ধনে পুরাকোট্টে। ঠিক আছে, অপশন নাম্বার সি শুড বি দ্য রাইট আনসার। যদি আমরা কলম্বোর কথা বলি, কলম্বো হলো আমাদের কমার্শিয়াল ক্যাপিটাল, অর্থাৎ বাণিজ্যিক রাজধানী। অন্যদিকে শ্রী জয়বর্ধনেপুরা কোট্টে, মানে এই জয়বর্ধনেপুরা কোট্টে হয়ে যাচ্ছে প্রশাসনিক রাজধানী, বা যাকে আমরা বলতে পারি অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল। ক্লিয়ার? নেক্সট, পাকিস্তানের রাজধানীর নাম কি বলো? পাকিস্তানের যে রাজধানী, সেই পাকিস্তানের রাজধানীর নাম কি? লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি, না থাকছে ইসলামাবাদ?
পাকিস্তানের যদি রাজধানীর কথা বলা হয় তাহলে পাকিস্তানের রাজধানী হয়ে যাচ্ছে কিন্তু ডেফিনেটলি ইসলামাবাদ, অর্থাৎ অপশন নাম্বার ডি শুড বি দ্য রাইট আনসার। এবং এখানে কি কারেন্সি চলে, কোন ধরনের মুদ্রা চলে, সেটাও তোমরা আমাকে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবে। যারা এখনো পর্যন্ত ক্লাসটিকে লাইক করোনি অবশ্যই করে কিন্তু ক্লাসটিকে লাইক করে ফেলো, অর্থাৎ ক্লাসের যে অ্যাটেন্ডেন্স এই অ্যাটেন্ডেন্সটিকে ডেফিনেটলি মার্ক করে ফেলো। ঠিক আছে, যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছো চ্যানেলটিকে অতি অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলো না আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশনগুলিকে অন টাইমে পাওয়ার জন্য। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 20, নেপালের যে পার্লিয়ামেন্ট তার একটা নাম আছে, সেই নামটা কি? অপশন থাকছে মজলিস ই শুরা, থাকছে আমাদের রাষ্ট্রীয় পঞ্চায়েত ফেডারেল পার্লিয়ামেন্ট, না থাকছে জাতীয় সভা বা জাতীয় সংসদ। বলা হয়েছে নেপালের যে পার্লিয়ামেন্ট তার নাম কি? আমাদের মজলিস ই শুরা, রাষ্ট্রীয় পঞ্চায়েত, থাকছে ফেডারেল পার্লিয়ামেন্ট এবং থাকছে জাতীয় সভা বা জাতীয় সংসদ। ডেফিনেটলি অপশন নাম্বার সি, অর্থাৎ ফেডারেল পার্লিয়ামেন্ট। ফেডারেল পার্লিয়ামেন্ট বলা হয়ে থাকে নেপালের আইনসভা বা নেপালের পার্লিয়ামেন্টকে, এবং যেখানে আমরা দুটি কক্ষ দেখতে পাই লাইক আমাদের ইন্ডিয়ান পার্লামেন্টের মতো। ঠিক আছে, কি থাকছে? রাজ্যসভা এবং লোকসভা। ঠিক আছে, এটা আমাদের ইন্ডিয়ান পার্লামেন্টে আমরা দুটি কক্ষ দেখতে পাই, আপার হাউস অ্যান্ড লোয়ার হাউস। ক্লিয়ার? ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। তো যারা যারা তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে চাও, তোমরা যে ক্লাসগুলো পাচ্ছ এই ক্লাসগুলো তোমাদের হচ্ছে জাস্ট এমসিকিউজ আর একটুখানি এক্সপ্লানেশন। ক্লিয়ার? কিন্তু তার এইগুলো তো আমরা ফর প্র্যাকটিসের জন্য করি, তবে তার আগে আমাদের দরকার কি একটা কনসেপশন, ডিটেল নলেজ। তো এই কনসেপচুয়াল সমস্ত ক্লাসেসগুলো পেতে অবশ্যই করে তোমাদের কিন্তু ফাউন্ডেশনটাকে স্ট্রং করতে হবে। তো সেই ফাউন্ডেশনের জন্যই তোমাদের রয়েছে কিন্তু নবজাগরণ ব্যাচ। ওকে, সেই নবজাগরণ ব্যাচের কিন্তু আগামী কাল থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে। যারা যারা এখনো পর্যন্ত এনরোল করোনি চট জলদি করে কিন্তু এনরোল করে ফেলো, কারণ সিট সংখ্যা কিন্তু একদমই ভেরি ভেরি লিমিটেড। ক্লিয়ার? যদি তোমরা জয়েন করতে চাও ডেফিনেটলি তোমরা কল করে নিতে পারো আমাদের অ্যাডমিশন টিমের সাথে 8240968588 এই নাম্বারে। ওকে, এই নাম্বারে কল করে নিও। যদি আমাদের অ্যাপ থেকে নিতে চাও কোনো প্রবলেম নেই, অ্যাপ থেকেও নিতে পারো। যদি অ্যাপের মধ্যে পারচেস করতে কোনো অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই এই নাম্বারে একটা কল করে নিও, ডেফিনেটলি তোমাদের কিন্তু হেল্প করা হবে। ঠিক আছে, অ্যাপ কি করে ডাউনলোড করবো স্যার? অ্যাপ ডাউনলোড করার জন্য তোমাদের রয়েছে এই স্টেপস। ঠিক আছে, সবার প্রথমে তোমরা প্লে স্টোরে সার্চ করবে BSSEI কম্পিটিটিভ। ক্লিয়ার? দেন তোমরা অ্যাপটাকে পেয়ে যাবে, ইনস্টল করবে, ইনস্টল করার পর রেজিস্টার করবে। রেজিস্টারে যখনই তোমরা ক্লিক করবে তোমাদের কাছে নাম্বার চাইবে, নাম্বারটা পুট করে সেন্ড ওটিপিতে ক্লিক করলেই তোমাদের সেই নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপিটাকে দেবে, দেন ভেরিফাই করবে। ঠিক আছে, ভেরিফাই করার পর তোমাদের কাছে একটা রেজিস্ট্রেশনের পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা তোমাদের নাম, স্টেট, ডিস্ট্রিক্ট এই সমস্ত ডিটেলসগুলোকে দেবে, দেন রেজিস্টার করলেই জাস্ট এরকম একটা ইন্টারফেস কিন্তু পেয়ে যাবে। একদম সাইডে কর্নারে রয়েছে পেড কোর্স, সেই পেড কোর্সের মধ্যেই তোমরা দেখতে পাবে ক্লিক করলেই নবজাগরণ ব্যাচ গ্রুপ সিডি। ক্লিক করবে, কুপন কোড ইউজ করবে, প্রসিড টু পেমেন্ট করবে, দেন তোমাদের যে পেমেন্ট মোডটা তোমরা ফিজিবল সেই পেমেন্ট মোডের থ্রুতে তোমরা ডেফিনেটলি কিন্তু পেমেন্ট করে ফেলতে পারবে এবং জয়েন করে ফেলো, কারণ আগামীকাল থেকে তোমাদের নতুন ব্যাচে কিন্তু নতুন সিলেবাস এবং নতুন প্যাটার্ন ফলো করে শুরু হতে চলেছে লাইভ সেশন। তো সকলে কিন্তু ডেফিনেটলি জয়েন করতে ভুলো না। ওকে, আর এই সেশনটি ভালো লাগলে চট জলদি করে সেশনটিকে লাইক করে ফেলো, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, এবং যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছে চ্যানেলটিকে অতি অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশনগুলিকে অন টাইমে পাওয়ার জন্য। তো তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে আগামীকাল ঠিক সকাল 11টায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে। থ্যাংক ইউ এভরিওয়ান।